তুমি নিশ্চয়ই সাধারণ গণিতে সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতি নিয়ে বেশ কিছু আইডিয়া পেয়েছো এবং ম্যাথ প্রবলেম সলভ করেছো। উচ্চতর গণিতের ত্রিকোণমিতিক অংশে আমরা সূক্ষ্মকোণ সহ যে কোনো কোণের জন্য কিভাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায় তা শিখব। অধ্যায়ের শুরুর লেসনে দেখব ত্রিকোণমিতির প্রকারভেদ ও কোণ পরিমাপের কিছু আইডিয়া। গ্রিক শব্দ ট্রিগোনোমেট্রি এর অর্থ হচ্ছে ত্রিকোণমিতি। এটাকে ভাঙলে দুইটি অংশ হয়, ত্রিকোণ ও মিতি, অর্থাৎ তিন কোণ নিয়ে যার কাজ, তাই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দুই ধরনের হয়, সমতলীয় ও গোলকীয়। সমতলীয় ত্রিকোণমিতির ক্ষেত্রে সমতলীয় কোণ নিয়ে কাজ করি, আর গোলকীয় ত্রিকোণমিতির ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল বা শঙ্কুকোণ নিয়ে কাজ করি। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই শঙ্কুকোণ বা সলিড অ্যাঙ্গেল আসলে কি? সবচেয়ে সহজে বোঝার জন্য একটি লাইট সোর্স কল্পনা করো, যা থেকে আলো বের হয়ে সামনের দিকে আগায়। খেয়াল করলে দেখবে সব ক্ষেত্রেই আলো এরকম একটা শেপ তৈরি করে, যা দেখতে অনেকটা কোন আইসক্রিম কিংবা মুড়ির ঠোঙার মতো মনে হয়। তাহলে এই কোণ বা মুড়ি ঠোঙার ভিতরে যে কোণটি দেখা যাচ্ছে সেটাই শঙ্কুকোণ বা সলিড অ্যাঙ্গেল। এমনকি কোনো বস্তু দেখার ক্ষেত্রে আলোক রশ্মি আমাদের চোখে যে বীক্ষণ কোণ তৈরি করে তাও কিন্তু সলিড অ্যাঙ্গেল। তবে আমাদের লেভেলে সলিড অ্যাঙ্গেল নিয়ে পড়বো না, শুধুমাত্র সমতলীয় কোণ বা প্লেন অ্যাঙ্গেল নিয়ে পড়বো। তাহলে চলো ত্রিকোণমিতিতে সমতলীয় কোণের ব্যবহার দেখি। মনে করে দেখো, একই সাথে তিনটি কোণ শুধুমাত্র ত্রিভুজেই পাওয়া যায়, আর ত্রিভুজে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করেই বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তোমার নিশ্চয়ই মনে আছে, দালানের বা গাছের উচ্চতা এমনকি নদীর প্রস্থ ক্যালকুলেট করার জন্য ত্রিকোণমিতি ব্যবহার করি। খেয়াল করে দেখো, এর সকল ক্ষেত্রে সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত কোণ ব্যবহার করেছি, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় কোণ হলে ক্যালকুলেশন কেমন হবে তা কিন্তু এখনো জানি না। এই জন্য জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। কোণ বলতে সাধারণত যা বুঝি তা মূলত জ্যামিতিক কোণ, যা দুইটি রেখার মিলিত স্থানে তৈরি হয়। কিন্তু ত্রিকোণমিতিক কোণ একটু আলাদা। চলো ত্রিকোণমিতিক কোণ বোঝার জন্য আশেপাশের কয়েকটি ঘটনা অবজার্ভ করি। শুরুতেই তোমার বাসার দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার রোটেশন লক্ষ্য করো। দেখো তো, 1 মিনিট 5 সেকেন্ডে আর 2 মিনিট 5 সেকেন্ডে রোটেশন কি সেম? অবশ্যই না, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার বেশি ঘুরে। অথচ এদের জ্যামিতিক কোণ কিন্তু একই। প্রতি রোটেশনে কেন্দ্রে 4 সমকোণ বা 2 সরল কোণ হয়, আর এই রোটেশনের জন্য কেন্দ্রে যে কোণ তৈরি হয় তাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। একই রকম জিনিস সাইকেলের চাকায়, এমনকি মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানেও দেখতে পাই। আর একটু ভালোভাবে খেয়াল করে দেখো, ঘড়ির কাঁটা আর সিলিং ফ্যান কিন্তু একই দিকে ঘুরে না। সিলিং ফ্যান ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। আন্তর্জাতিকভাবে ঘড়ির কাঁটার ঘোরার দিক অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশনকে নেগেটিভ এবং ঘড়ির কাঁটা ঘোরার বিপরীত দিক অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে পজিটিভ ধরা হয়। ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল সহজে প্রকাশের জন্য একটি কমপ্লিট রোটেশনকে এক্স আর ওয়াই অ্যাক্সিস দিয়ে 4টি ভাগে ভাগ করে নেই। নিশ্চয়ই জানো এই প্রতিটি ভাগ বা ঘরকে চতুর্ভাগ বলে। অ্যাঙ্গেল মাপা শুরু করি এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক থেকে। সেখান থেকে ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিক উপরে হওয়ায় এদিকে একটি রেখা ঘুরালে যে কোণ পাই তা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর নিচের দিকে ঘোরালে নেগেটিভ অ্যাঙ্গেল পাই। তাহলে যে কোনো ধনাত্মক কোণের মান এক সমকোণের চেয়ে কম হলে তা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। এক সমকোণ হয়ে গেলে তা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের উপর হবে। এভাবে সমকোণের হিসেব করে যে কোনো অ্যাঙ্গেল কোন চতুর্ভাগে তা ডিসাইড করতে পারি। এবার ত্রিকোণমিতিক কোণের একক নিয়ে জানব। সাধারণত কোণের একক হিসাবে তুমি শিখে এসেছো ডিগ্রি। ডিগ্রি হচ্ছে 60 মূলক বা সেক্সাডেসিমাল সিস্টেমে কোণের একটি ছোট একক। আসলে 60 মূলক পদ্ধতিতে কোণের একক হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। অলরেডি আমরা একটি ফুল রোটেশনকে 4টি সমান ভাগে ভাগ করেছিলাম, সেখানে প্রতিটি কোণই এক সমকোণ। কিন্তু কোণ পরিমাপের জন্য সমকোণ এককটি বেশ বড়, তাই সমকোণকে ছোট ছোট অংশে ভাঙা হয়। তুমি একটি চাঁদা নিয়ে ব্যাপারটি খেয়াল করতে পারো। সবচেয়ে ছোট ঘরকে বলা হয় 1 ডিগ্রি। এরকম 90টি ঘর মিলে হয় এক সমকোণ। তাহলে বলা যায় 60 মূলক পদ্ধতিতে এক সমকোণের 90 ভাগের 1 ভাগই হচ্ছে 1 ডিগ্রি। তোমার মনে প্রশ্ন হতে পারে যে কোণ পরিমাপের এই পদ্ধতিটির নাম এমন উদ্ভট কেন? আসলে কোণ পরিমাপের প্রয়োজনীয়তা এসেছিল বৃত্তকে বিভিন্ন সংখ্যক টুকরোতে ভাগ করা থেকে। যেমন তুমি পিৎজা খেতে গেলে দেখা যায় পিৎজার স্লাইসের সংখ্যা 4টি, 6টি, 8টি ইত্যাদি হয়। প্রাচীন মেসোপটেমিয়ায় ব্যাবিলনীয়রা বৃত্তাকার যে কোনো কিছুকে বিভিন্ন সংখ্যক ভাগে ভাগ করার জন্য একটি সুন্দর সংখ্যা খুঁজতে থাকলো।
তারা খেয়াল করে দেখলো 1, 2, 3, 4, 5, 6 সবগুলো দিয়ে ভাগ করা যায় এমন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7, যা এসেছে এদের লসাগু থেকে। 7 সংখ্যাটি মোট 12টি নম্বর দিয়ে নিঃশেষে বিভাজ্য। এজন্য একে বলা হয় হাইলি কম্পোজিট নম্বর। আর এই 60 বা 60 বেসড কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে 60 মূলক বা সেক্সাডেসিমাল সিস্টেম। এই জন্যই তোমার বাসার ঘড়িতে মোট 60টি ঘর থাকে, যাকে তুমি বিভিন্ন সংখ্যক অংশে সহজেই ভাগ করতে পারো। পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানীরা দেখলেন সূর্যের হিসেবে এক বছরে 365 দিন হয় এবং চাঁদের হিসেবে হয় 355 দিন। তাই একদিনের জন্য কোণ মাপলে তা প্রায় 360 ভাগের 1 ভাগ হয়। তারা আরো লক্ষ্য করলেন 360 সংখ্যাটি 60-এর একটি গুণিতক এবং 60-এর মতোই হাইলি কম্পোজিট নাম্বার, যার মোট গুণনীয় 24টি। সেখান থেকেই একটি ফুল রোটেশনে 360 ডিগ্রি ব্যবহারের প্রচলন চলে আসছে। তাহলে বুঝতে পারলাম পৃথিবী সূর্যের চারদিকে একদিনে প্রায় 1 ডিগ্রি ঘুরে। কিন্তু একদিনের কম সময়ে কতটুকু ঘুরে তা বের করার জন্য আরো ছোট একক প্রয়োজন। আর তাই 1 ডিগ্রিকে 60 মিনিটে এবং 1 মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়। তাহলে আজকের পর্বে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণ এবং 60 মূলক পদ্ধতিতে কোণ বের করা শিখলাম। আগামী পর্বে ত্রিকোণমিতিক কোণ নিয়ে আরো বিস্তারিত পড়ব। গত পর্বে ত্রিকোণমিতিক কোণ নিয়ে বিস্তারিত শিখেছি এবং 60 মূলক পদ্ধতি নিয়ে ডিসকাস করেছি। এই পর্বে কোণ পরিমাপের আরো কিছু পদ্ধতি সম্পর্কে জানব। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে বিভিন্ন কোণকে এভাবে 90 ডিগ্রির গুণিতক আকারে লেখা হয়। তবে মেট্রিক পদ্ধতির সাথে মিলিয়ে ফ্রেঞ্চরা চেয়েছিল সমকোণকে 100 গ্রেড ধরে হিসেব করতে, যার নাম শতমূলীয় পদ্ধতি। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো ফুল রোটেশনকে ভাগ করার ক্ষেত্রে, কারণ 400কে 3, 6, 9 ইত্যাদি সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিকে মান চলে আসে। এর কারণ হলো 400-র মোট গুণনীয়ক সংখ্যা 15টি, অথচ আগেই জানো 360 400-র ছোট হলেও এর মোট গুণনীয়ক 24টি। ফলে হিসাবের সুবিধার জন্য শতমূলীয় পদ্ধতির জায়গায় ত্রিকোণমিতিতে বৃত্তীয় পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। একটি বৃত্ত এঁকে এর কেন্দ্র থেকে ব্যাসার্ধের উপর ব্যাসার্ধের সমান করে এরকম একটি লম্ব এঁকে এটিকে বৃত্তের উপর এভাবে বসালে একটি বৃত্তচাপ তৈরি হয়। এটি বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করবে তাকেই 1 রেডিয়ান কোণ বলে। এখন আর দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ তৈরি করলে ঐকিক নিয়ম অনুযায়ী এস চাপের জন্য কেন্দ্রস্থ কোণ হবে এরকম। কেন্দ্রস্থ কোণকে থিটা ধরা হয়, অতএব রেডিয়ান কোণের পরিমাণ হবে S/R। আড়াআড়ি গুণ করে পাই এরকম। এখন বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট হওয়ায় বলা যায় যে কোনো বৃত্তচাপ কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এখন সমীকরণটি আবার লক্ষ্য করো। শিখে আসা S = R থিটা এর সূত্র বসালে থিটা এর মান পাবো 2π, অর্থাৎ পরিধির সমান বৃত্তচাপ কেন্দ্রে 2π রেডিয়ান কোণ তৈরি করে। সমীকরণটি থেকে আরেকটি ব্যাপার লক্ষ্য করা যায় যে বৃত্তের ব্যাসের সাথে পাই গুণ করলেও পরিধির মান পাওয়া যায় এবং পাই = হবে এরকম। এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, পাই কি জিনিস? সোজা কথায় পাই হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। পাই নিয়ে জল্পনা কল্পনা থাকলেও ঠিক কবে থেকে মানুষের কিউরিওসিটি তা জানা যায়নি। তবে খ্রিস্টপূর্ব 20 শতাব্দীর দিকে পাওয়া একটি নোটে জানা যায় খ্রিস্টপূর্ব 40 অব্দে মিশরীয় এবং ব্যাবিলনীয়রা প্রথম পাইয়ের গুরুত্ব বুঝতে পারে। তারা খেয়াল করেছিল যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় সেম হয়। তবে তারা এই সংখ্যাটির নাম বা মান কোনোটাই স্পেসিফিকলি ঠিক করতে পারেনি। তখনকার ম্যাথমেটিশিয়ানরা বৃত্তের ভিতর 1 একক বাহু বিশিষ্ট ষড়ভুজ এঁকে দেখেছিলেন পায়ের মান 3-এর চেয়ে বেশি এবং সেই বৃত্তের বাইরে একটি বর্গ এঁকে দেখলেন পায়ের মান 4-এর কম।
খ্রিস্টপূর্ব 250 অব্দে আর্কিমিডিস দেখলেন বৃত্তের বাইরের ও ভিতরে আঁকা শেপগুলোর বাহুর সংখ্যা বাড়ালে সেগুলো বৃত্তটির সাথে প্রায় মিলে যায়। বৃত্তের সাইজ চেঞ্জ করলে ভিতরের নতুন ছোট সমদ্বিবাহু ত্রিভুজগুলো আগের ত্রিভুজের সিমিলার হয়। বহুভুজের পরিসীমার অনুপাতও বৃত্তের ব্যাসার্ধের অনুপাতে সমান হয়। সমানুপাতের ক্যালকুলেশন অনুযায়ী বহুভুজের পরিসীমাও বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তিনি 96 ভুজের 2টি শেপ এঁকে দেখলেন তা অনেকটা বৃত্তের মতোই। অর্থাৎ দেখতে পাচ্ছ, রেগুলার শেপের বাহু অসংখ্য হলে তা অ্যাকচুয়ালি বৃত্তই হয়। আর সেটা থেকেই বলা যায় পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুবক, যাকে পাই বলা হয়। 1600 সাল পর্যন্ত বৃত্তকে জ্যামিতিকভাবে ডিভাইড করেই পায়ের মান বের করার চেষ্টা করা হলেও 1666 সালে নিউটন ধারা ও ক্যালকুলাস দিয়ে পায়ের মান দশমিকের পরে ইচ্ছে মতো ঘর পর্যন্ত অ্যাকুরেটলি বের করার মেথড আবিষ্কার করে ফেলেন। ফলে এই মেথড কাজে লাগিয়ে কম্পিউটারের হাই কম্পিউটেশনাল ক্যাপাসিটির সাহায্যে পায়ের মান দশমিকের পরে ইচ্ছে মতো বের করা যায়। সুতরাং আমরা লিখতে পারি এরকম। ফলে 1 রেডিয়ান সমান হবে 180 ডিগ্রিজ বাই পাই, যার মান হবে প্রায় 57.3 ডিগ্রিজ। মানটি একটি ধ্রুবক হওয়ায় বলতে পারি রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। আমরা জানি পরিধির জন্য কেন্দ্রে 4 সমকোণ হয়, তাহলে এক সমকোণের জন্য বৃত্তচাপ হবে পরিধির 4 ভাগের 1 ভাগ। খেয়াল করো, রেডিয়ান কোণের মানকে এক সমকোণের 2/পাই অংশ বলা যায়। 2 আর সমকোণ সবই কনস্ট্যান্ট হওয়ায় বলতে পারি রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, যার মান আসে ঠিক আগের মানের মতো। ঐকিক নিয়মে 1 রেডিয়ানের জায়গায় আর রেডিয়ান বসালে 60 পদ্ধতির সাথে বৃত্তীয় পদ্ধতির রিলেশন পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটি হলো রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট এর সূত্র, আর এটি হলো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার সূত্র। সহজে মনে রাখার জন্য যে কোনো একটি সূত্র মুখস্থ রেখে বাকিটা উল্টো ক্যালকুলেশন করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে তুমি কোন পরিমাপের একক রেডিয়ান আর ডিগ্রি এককের মধ্যে ইন্টারচেঞ্জ করা শিখেছ। পরের পর্বে এই কনসেপ্ট কাজে লাগিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আগের লেসনে তোমরা ত্রিকোণমিতিক কোণের বিভিন্ন একক আর রেডিয়ান ও ডিগ্রি এককের ইন্টারচেঞ্জ দেখেছো। আজকের লেসনে তুমি এগুলো দিয়ে কিছু রিয়েল লাইফ আর সহজ কিছু প্রবলেম সলভ করা শিখবে। চলো ত্রিভুজের একটি প্রবলেম দিয়েই শুরু করি। ত্রিভুজটির সবচেয়ে ছোট কোণটিকে এক্স আর কোণগুলোর মাঝের গ্যাপ ডি ধরলে সমান্তর শ্রেণীভুক্ত হওয়ায় বাকি দুটি কোণ হবে এক্স প্লাস ডি ও এক্স প্লাস টোয়াইস ডি। এখানে সবচেয়ে বড় কোণ হচ্ছে x প্লাস টোয়াইস ডি, যা সবচেয়ে ছোট কোণ x এর 3 গুণ। তাহলে তুমি এরকম লিখতে পারো, ক্যালকুলেশন করলে আসে d = x। একে 1 নং সমীকরণ ধরি। আবার ত্রিভুজের 3 কোণ মিলে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়। তাহলে ক্যালকুলেশন করে d এর পরিবর্তে x বসিয়ে x এর মান পাই π/6, অর্থাৎ d এর মানও হবে π/6। এখন মান বসিয়ে 3 কোণের মান বের করি। চলো ভূগোলে ত্রিকোণমিতির একটি ব্যবহার দেখি। আচ্ছা, তুমি কি বলতে পারবে ঢাকা থেকে কত দূর গেলে পৃথিবীর নিরক্ষরেখা পাবে? ঢাকার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়, যার অক্ষাংশ 23 ডিগ্রি 26 মিনিট 22 সেকেন্ড, যাকে রেডিয়ান এককে কনভার্ট করলে হয় প্রায় 0.409 রেডিয়ান। আর পৃথিবীর গড় ব্যাসার্ধ তো জানাই আছে। s = r θ সূত্রে মান বসালে ঢাকা থেকে নিরক্ষরেখার দূরত্ব বের হয়ে যাবে। এই প্রবলেমটিতে বের করতে হবে 1:30 বাজলে ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে। খেয়াল করে দেখো, এখানে কাঁটা দুটির মধ্যে স্থূলকোণ ও প্রবৃত্তকোণ তৈরি হয়েছে। তোমার কাজ হবে স্থূলকোণটি বের করা। দুইটি কাঁটায় যেহেতু 12টার সময় অ্যালাইন থাকে, তাই সেখান থেকেই কাঁটা দুটির রোটেশন বের করতে হবে।
ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার অর্থাৎ 360 ডিগ্রি ঘুরলে 1.5 ঘন্টায় ঘুরবে 45 ডিগ্রি। একইভাবে মিনিটের কাঁটা 60 মিনিটে 360 ডিগ্রি ঘোরায় 1 ঘন্টার পরে আরো এক্সট্রা 30 মিনিট ঘুরবে 180 ডিগ্রি। তাহলে এই দুইটার পার্থক্য দেখেই বলতে পারো 1:30 বাজে ঘড়ির ঘন্টার আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি। চলো এবার ত্রিকোণমিতিক অভেদগুলো নিয়ে কিছু প্রবলেম দেখে ফেলি। কোসেক থিটা সমান a/b হলে তোমাকে tan থিটা এর মান বের করে দেখাতে হবে। যেহেতু কোসেক থিটা অনুপাতটি হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর অতিভুজ a লম্ব b এর চেয়ে বড়। আমরা একটু বোঝার চেষ্টা করি স্টেপগুলো কি হবে। তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কিছু বিপরীত সম্পর্ক আর পিথাগোরাসের উপপাদ্য থেকে স্কয়ার থাকা কিছু অভেদ শিখেছো। সরাসরি কোসেক থিটা থেকে tan থিটা যাওয়ার উপায় নেই, তবে কোসেক স্কয়ার থিটা থেকে কট স্কয়ার থিটায় যাওয়া যায়, আর সেটাকে উল্টালেই tan স্কয়ার থিটার মান বের করতে পারবো। তাহলে প্রথমে কোসেক থিটাকে স্কয়ার করে তা থেকে কট স্কয়ার থিটা বের করলে হয় এমন, আর সেটাকে ব্যস্তকরণ করে বর্গমূল করলেই পেয়ে যাচ্ছি tan থিটা এর মান। অর্থাৎ তুমি জাস্ট এই সূত্রগুলো ব্যবহার করে যে কোনো অনুপাত থেকে অন্য অনুপাতের মান বের করতে পারবে। আচ্ছা দেখো তো, একইভাবে এই সমীকরণ থেকেও তুমি tan থিটা এর মান বের করতে পারো কিনা। খেয়াল করে দেখো, sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা কোনটা থেকেই সরাসরি tan থিটা এর মান বের করা যায় না, কিন্তু sec স্কয়ার থিটা থেকে tan স্কয়ার থিটা পাওয়া যায়, আর এই sec স্কয়ার থিটা পাওয়ার জন্যই cos স্কয়ার থিটাকে উল্টালেই হয়। তাহলে সমীকরণটির sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা বানাই, এরপর sec স্কয়ার থিটাকে বের করি, আর তারপর সূত্র বসিয়ে বর্গমূল করেই আমরা পেয়ে যাচ্ছি tan থিটা এর মান। দেখো তো এরকম কনভার্সন টেকনিকগুলো দিয়ে এই অঙ্কটি করতে পারছো কিনা। খেয়াল করে দেখো, sin থিটা আর cos থিটার সহগ এক্সচেঞ্জ হয়ে গেছে, তার মানে sin থিটা আর cos থিটার মধ্যে কনভার্সন করতে হবে, আর এর জন্য দুই পাশে বর্গ করতে হবে। বাম পক্ষে a + b হোল স্কয়ারের সূত্র থেকে লিখলে হয় এমন। এই লাইন থেকে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার সূত্র লিখে নতুন লাইন হয় এমন। a স্কয়ার্ড, b স্কয়ার্ড আর c স্কয়ার্ড ডান পাশে নিলে খেয়াল করে দেখো বাম পাশে a - b হোল স্কয়ারের মতো করে লেখা যায়, আর এটাকে বর্গমূল করলে রাইট হ্যান্ড সাইডের সমান মান পেয়ে যাব। আশা করি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে তোমার মনে আর কোনো কনফিউশন নেই। চলো এই প্রুফটি করে ফেলি তাহলে। বাম পক্ষের হরে আমরা a স্কয়ার্ড - b স্কয়ারের সূত্র মিলানোর জন্য 1 - cos phi গুণ করি, আর হরে 1 - cos স্কয়ার phi পেয়ে যাচ্ছি, যাকে sin স্কয়ার phi লেখা যায়। যেহেতু ভিতরে সবগুলো হোল স্কয়ার আর পুরোটার উপরেই বর্গমূল বা স্কয়ার রুট আছে, সেহেতু এটাকে লেখা যায় 1 - cos phi ডিভাইডেড বাই sin phi। এখন আংশিক ভগ্নাংশ করে এভাবে লিখি, তাহলে সূত্র বসালেই প্রমাণ হয়ে যাবে। চলো এরকম আরেকটি সরল করে ফেলি। যেহেতু বাম পক্ষে সবগুলোই cot থিটা আর cosec থিটা, সেহেতু আমরা উপরের 1 কে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা লিখব। দেখো এটাকে আবার a স্কয়ার্ড - b স্কয়ার্ডের সূত্র অনুযায়ী ভেঙে লিখতে পারি। লবে cosec থিটা মাইনাস cot থিটা কমন টার্ম হিসেবে লিখলে অন্য উৎপাদক হয় -1 + cosec থিটা + cot থিটা। এখন উপরে এবং নিচে কাটাকাটি করলে প্রমাণ হয়ে যাবে। তাহলে আজকের পর্বে তুমি শিখলে কিভাবে ত্রিকোণমিতিক কোণ আর অভেদের ব্যবহার করতে হয়। আগামী পর্বে ত্রিকোণমিতিক রাশি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি ত্রিকোণমিতিক কোণ নিয়ে ডিটেইলসে জেনেছো। এই পর্বে কোণ পরিমাপের আরো কিছু পদ্ধতি সম্পর্কে জানবে। তুমি আগে ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক এবং কিছু অভেদ শিখে এসেছো। আবার কিছু কোণের জন্য এই সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান অলরেডি জানো। তবে কোণগুলো সূক্ষ্মকোণ ছাড়াও যে কোনো কোণ হলে
ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে তা বের করা শিখব। চলো ঋণাত্মক কোণের হিসাব থেকে শুরু করি। ধরা যাক থিটা একটি সূক্ষ্মকোণ। আমরা মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই। আগের লেসনে দেখেছো ক্লকওয়াইজ রোটেশনে কোণকে নেগেটিভ অ্যাঙ্গেল ধরা হয়। তাহলে একটি রশ্মিকে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘুরিয়ে ওবি অবস্থানে নিলে কোণ এক্স ওবি মাইনাস থিটা হবে। ওবি রশ্মির উপর বিন্দু কিউ ধরে কিউ এর লম্ব একে সমকোণী ত্রিভুজ বানাই। কিন্তু তুমি শুধুমাত্র ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য ক্যালকুলেশন জানো, সেজন্য যে কোনো অ্যাঙ্গেলকেই তোমার পরিচিত মানের হিসেবের সাথে মিলিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাই রেফারেন্স হিসেবে প্লাস থিটা অ্যাঙ্গেলের জন্য একটি ত্রিভুজ এঁকে ফেলি। এখানে অতিভুজকে আর এবং পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা মাইনাস ওয়াই। সহজে বোঝার জন্য শুরুতে পি এন ও ত্রিভুজের জন্যই অনুপাতগুলো লিখি। এগুলোর সাথে কম্পেয়ার করলে নেগেটিভ অ্যাঙ্গেল এর জন্য অনুপাতগুলো হয় এমন। খেয়াল করো, শুধুমাত্র কস আর সেক এর নেগেটিভ অ্যাঙ্গেলের মান পজিটিভ হয়। এখন বলো তো সাইন মাইনাস পাই বাই 6 আর কস মাইনাস পাই বাই 6 এর মান কত হবে? ঠিকই ধরেছ, সাইন মাইনাস পাই বাই 6 এর মান মাইনাস হাফ আর cos মাইনাস পাই বাই 6 এর মান হবে √3/2। এবার পাই বাই 2 মাইনাস থিটা অ্যাঙ্গেলের জন্য ত্রিভুজ একে দেখো, নতুন ত্রিভুজের ভূমি আগের ত্রিভুজের লম্বের সমান আর নতুন ত্রিভুজের লম্ব আগের ত্রিভুজের ভূমির সমান। তাহলে পাই বাই 2 মাইনাস থিটা অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে লেখা যায় এরকম, আর এগুলোকে থিটা অ্যাঙ্গেলের জন্য এভাবে লেখা যায়। একইভাবে পাই বাই 2 প্লাস থিটা হলে অনুপাতগুলো এমন হয়। যেমন দেখো, সাইন 150 ডিগ্রিজকে কিন্তু সাইন পাই বাই 2 প্লাস পাই বাই 3 বা কস পাই বাই 3 লেখা যায়, যার মান হয় হাফ। আবার এটাকে কিন্তু সাইন পাই মাইনাস পাই বাই 6 বা সাইন পাই বাই 6 ও লেখা যায়, যার মান আগের মতোই হাফ হয়। এভাবেই যে কোনো অ্যাঙ্গেলের জন্য ত্রিভুজ একে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তুমি রেফারেন্স ত্রিভুজের অনুপাতগুলোর সাথে কম্পেয়ার করে বলে দিতে পারবে। দেখো তো, এভাবে রেফারেন্স ত্রিভুজের সাথে কম্পেয়ার করে মান বের করার সময় কখনো অনুপাতের নাম পাল্টে যাচ্ছে, আবার কখনো পাল্টে যাচ্ছে তাদের চিহ্ন। কিন্তু এভাবে ক্যালকুলেশন করা বেশ কঠিন আর টাইম কনজিউমিং। তাহলে চলো ক্যালকুলেশনটি সহজ করার জন্য 3টি স্টেপে অনুপাতগুলোর মান বের করা শিখে ফেলি। খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন অনুপাতগুলোর সাইন চেঞ্জ হচ্ছে না, কিন্তু অন্যান্য কোয়াড্রেন্টগুলোতে মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। তাই এরকম ক্যালকুলেশনে অ্যাঙ্গেলটি কোয়াড্রেন্টে তা জানতে হবে। এজন্য তোমাকে পাই এর নিচের সংখ্যাটি জোড় হলে তার অর্ধেকের আর সংখ্যাটি বিজোড় হলে তার নামটা করতে হবে। যেখানে উপরের সংখ্যার সাথে মিলে যায় বা কাছাকাছি হয় তা নিতে হবে। যেমন 4 এর অর্ধেক 2, যার নামটা পড়লে লবে থাকা 7 এর কাছাকাছি সংখ্যা পাবো 6। এই কারণে লিখবো cos 6 পাই বাই 4। বাকি থাকা পাই বাই 4 যোগ করে দিব। একইভাবে tan এর ক্ষেত্রে 3 এর নামটা পড়ে পাবো 3 পাই বাই 3 এবং কিছু এক্সট্রা আছে বলে পাই বাই 3 মাইনাস করব। দেখো, খুব সহজেই অ্যাঙ্গেলগুলো পাই বাই 2 এর হিসেবে চলে এসেছে। এখান থেকে অনুপাতগুলোর মান বের করতে পারবে। এর জন্য আগে একটি ছন্দ মুখস্থ করে নিতে হবে। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অল মানে সব, স্টুডেন্টের এস দিয়ে সাইন, টেকের টি দিয়ে ট্যান, কেমিস্ট্রির সি দিয়ে কজ। মনে রাখবে নিচের ঘরে নিজে পজিটিভ, বাকিরা নেগেটিভ এবং অল এর ঘরে সব পজিটিভ। তারপর তোমাকে দেখতে হবে পাই বাই 2 এর গুণিতকের দিকে। গুণিতক জোড় হলে নাম চেঞ্জ হবে না, গুণিতক বিজোড় হলে নাম চেঞ্জ হবে। তারপর বাকি যে অ্যাঙ্গেল আছে তা লিখে দিলে সহজেই তুমি যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বলতে পারবে। চলো sin 3 পাই বাই 2 আর cos 3 পাই বাই 2 এর মান বের করি। এখানে অ্যাঙ্গেলগুলো অলরেডি পাই বাই 2 এর গুণিতক হিসেবে দেয়া আছে। আগের মতো ক্যালকুলেশন করলেই তুমি sin 3 পাই বাই 2 এর মান পাবে -1 আর cos 3 পাই বাই 2 এর মান পাবে 0। আচ্ছা, তাহলে বলো তো এই মানগুলো কি হবে? আশা করি ঠিক মতো ক্যালকুলেট করতে পেরেছো।
খেয়াল করেছো কিনা এক্স এক্সিসের উপর সাইন আর ট্যান অনুপাতের মান সবসময় 0 হয়। পজিটিভ দিকে কজ এর মান হয় 1 আর নেগেটিভ দিকে হয় -1। একইভাবে তুমি ওয়াই এক্সিসের উপর কজ এর মান পাবে 0, পজিটিভ দিকে সাইন এর মান হয় 1 আর ট্যান এর মান হয় পজিটিভ ইনফিনিটি, এবং নেগেটিভ দিকে সাইন এর মান -1 আর ট্যান এর মান পাবে নেগেটিভ ইনফিনিটি। আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে তুমি যে কোনো অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা শিখলে। আগামী পর্বে এসব আইডিয়া দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আগের লেসনে তুমি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা শিখেছো। আজকের লেসনে তুমি এগুলো দিয়ে সহজে কিছু ম্যাথ প্রবলেম সলভ করা শিখবে। চলো শুরু করি এই সিম্পল ম্যাথ প্রবলেমটি দিয়ে। খেয়াল করো, এখানে সবগুলো কোণের মানই π/20। এদের মধ্যে ঠিক মাঝেরটাকে tan π/4 লেখা যায়। শেষের দুইটি 20-এর অর্ধেক অর্থাৎ 10-এর কাছাকাছি হওয়ায় আমরা এভাবে ভেঙে লিখব, যাকে পরে π/2 আকারে লেখা যায়। যেহেতু এই কোণগুলো π/2 এর চেয়ে ছোট, তাই এরা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, তাই এদের চিহ্ন চেঞ্জ হবে না। দেন এখানে দুটোর মধ্যে π/2 এর গুণিতক 1, যা একটি বিজোড় সংখ্যা। তাহলে tan কে চেঞ্জ করে cot লিখতে হবে। এখন একই রকম অ্যাঙ্গেলের অনুপাত দুটো একসাথে নিয়ে বিপরীত অনুপাতের গুণফল হবে 1। tan π/4 এর মান হয় 1, তাহলে মান দাঁড়ালো 1। দেখো তো একইভাবে এই প্রবলেমটিও সলভ করতে পারো কিনা। এখানেও আগের অঙ্কের মতো বড় বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট করে নিতে হবে। লক্ষ্য করো, এই দুই জায়গায় পাই এর নিচের সংখ্যা 30, যা জোড় সংখ্যা হওয়ায় আমরা তার অর্ধেক 15 এর নামতা পড়ব, যেন সেটা এই 13 আর এই 47 এর কাছাকাছি হয়। এটাই পাই এর নিচের সংখ্যা 15, একটি বিজোড় সংখ্যা হওয়ায় 15 এর নামতা পড়ব, যেন তা 16 এর সবচেয়ে কাছাকাছি হয়। দেখো, সবগুলো অ্যাঙ্গেল π/2 এর হিসেবে চলে এসেছে। এখান থেকে তুমি সহজেই কোনটা কোন চতুর্ভাগে থাকে এদের চিহ্ন বের করতে পারবে। এখন সেকেন্ড আর ফোর্থ পদে অ্যাঙ্গেলের মধ্যে π/2 এর গুণিতক বিজোড় হওয়ায় চেঞ্জ করে সাইন লিখে ফেলি। থার্ড পদের অ্যাঙ্গেলের মধ্যে π/2 এর গুণিতক জোড় হওয়ায় অনুপাতের নাম cos রাখবো। তাহলে তারপরের লাইন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এর সূত্রে বসিয়ে আমরা মান পাই 2। আশা করি এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং এই ধরনের যে কোনো অ্যাঙ্গেল রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে। চলো চতুর্ভাগে অবস্থানের জন্য অনুপাতের সাইন চেঞ্জ রিলেটেড আরেকটি ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। এখানে tan থিটা থেকে sin থিটা, cos থিটা, sec থিটা বের করতে হবে। তাই সূত্র ব্যবহার করে sec স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা এর মান বের করলাম। এবার প্রশ্নের দিকে আরেকভাবে খেয়াল করো, এখানে tan থিটা এর যে মান দেয়া আছে তা কিন্তু পজিটিভ, কিন্তু sin থিটা নেগেটিভ, যেটা শুধু tan এর ঘর বা থার্ড কোয়াড্রেন্টে হওয়া সম্ভব। থার্ড কোয়াড্রেন্টে এই sin থিটা, cos থিটা, sec থিটা সবগুলো নেগেটিভ। তাহলে sin থিটা, cos থিটা আর sec থিটা এর মান হয় এমন। এবার প্রদত্ত রাশি লিখে নেগেটিভ অ্যাঙ্গেলের ক্যালকুলেশন করলে রাশিটি হয় এমন। এখানে সবগুলোর মান বসিয়ে ক্যালকুলেট করলেই পেয়ে যাবে 51/26। কি খুব বড় এবং কঠিন মনে হচ্ছে, তাই না? ভয়ের কিছুই নেই, ভালো করে নোট করে বুঝে প্র্যাকটিস করলে ব্যাপারটি আরো সহজ হবে। এখন আমরা অনুপাতের মান থেকে অ্যাঙ্গেল বের করা শিখব। দেখো তো, cos আলফা ইকুয়ালস টু -1/2 এর আলফা এর মান এই রেঞ্জের মধ্যে থাকলে আলফা এর ভ্যালু গুলো বের করতে পারবে কি? বাম পাশে cos আলফা থাকায় ডান পাশেও cos অনুপাত আনতে হবে।
তুমি জানো হাফ কে cos পাই বাই 3 লেখা যায়। এখন সাইনের ঘর বা সেকেন্ড কোয়াড্রেন্ট এর জন্য আমরা এটাকে cos পাই মাইনাস পাই বাই 3 লিখতে পারি। তুমি হয়তো ভাবতে পারো যে কেন পাই বাই 2 দিয়ে লিখলাম না, সেক্ষেত্রে কিন্তু অনুপাতের নাম চেঞ্জ হয়ে যেত। তাই এসব অঙ্কে মনে রাখবে সবসময় এক্স অ্যাক্সিস অর্থাৎ পাই, টুয়াইস পাই, ট্রাইস পাই ইত্যাদির সাথে যোগ বা বিয়োগ করে অ্যাঙ্গেল বের করতে হয়। একইভাবে থার্ড কোয়াড্রেন্টের জন্য cos আলফাকে cos পাই প্লাস পাই বাই 3 লেখা যায়। তাহলে আলফার মান দাঁড়ায় 2 পাই বাই 3 আর 4 পাই বাই 3। এবার এই সমীকরণ দেখো, সবগুলো একপাশে নিয়ে sin x কমন নিলে দুইটি ফ্যাক্টর পাওয়া যায়। এই দুইটির যে কোনোটি শূন্য হতে পারে। sin x শূন্য হয় শুধুমাত্র x অ্যাক্সিস এর উপর, অর্থাৎ x এর মান হয় 0, পাই অথবা টুয়াইস পাই। এদিকে cos x এর মান পজিটিভ রুট ওভার 3/2 হয় ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য x এর মান হয় পাই বাই 6 এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য x এর মান হয় 11 পাই বাই 6। তাহলে সমাধান দাঁড়ায় এমন। আজকে তাহলে এই পর্যন্তই। এই পর্বে যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতির হিসেব এবং ত্রিকোণমিতিক ফাংশন থাকা ইকুয়েশন থেকে অ্যাঙ্গেল বের করার টেকনিক সম্পর্কে বিস্তারিত জেনেছো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো লেসনের নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো।